দু একদিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ সহ সব পক্ষের সঙ্গে আলোচনার পর সনদের স্বাক্ষরের দিন ঠিক করা হবে বলে জানান তিনি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বের আলোচনা খুবই অল্প সময়ের হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। পৃথিবীর ইতিহাসের অন্যতম গণ অভ্যুত্থানের পর জুলাই জাতীয় সনদ প্রণয়নে প্রায় 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে ঐকমত্য কমিশন। উদ্দেশ্য রাষ্ট্রের মৌলিক সংস্কার আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। শেষ পর্যন্ত কতটা অগ্রগতি হলো তা নিয়েই এই সংবাদ সম্মেলন। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐকমত্যের বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর নমনীয় ও আন্তরিক মনোভাবে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে জুলাই জাতীয় সনদের। যদিও নোট অফ ডিসেন্ট আছে, তবু যেটা অধিকাংশ দলের দিক থেকেই বক্তব্য সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেন একই সঙ্গে দলের প্রধান না। আমরা আশা করছি যে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই প্রক্রিয়াগুলোর বাইরেও আরও কিছু বিষয় আছে, সেগুলো আসলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার চেষ্টা করবে। পাশাপাশি এটাও বলি যে কেবলমাত্র সাংবিধানিক ব্যবস্থা দিয়েই যে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা যাবে তা নয়। এটা আমরা তখনও বলেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, প্রয়োজন আছে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিবেচনায় নেবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন আর দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে দলগুলোর ঐকমত্যে উপনীত হওয়ার বিষয়ে তিনি জানান, কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন মত থাকলেও রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট সহ একটা পর্যায়ে পৌঁছেছে কমিশন। কয়েকদিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার বিষয়ে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েই ঠিক হবে স্বাক্ষরের দিন। ওই জায়গায় উপনীত হতে পেরেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত পক্ষে ধরুন 62টা পূর্ববর্তী সময়, পরবর্তী সময় 19টি, এর মধ্যে অন্তত পক্ষে 10টির ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি কোনো রকম ডিসেন্ট। এই জায়গার থেকে যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন। একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য কোনো রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, শুধুমাত্র সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ফ্যাসিবাদ ফিরে আসা রোধ করবে। একটা সুষ্ঠু নির্বাচন যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি, সেদিক থেকে আমরা আশাবাদী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একের পর এক আন্দোলন, ষড়যন্ত্র, চ্যালেঞ্জ মোকাবেলা করে 1 বছর পূর্ণ করল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচন আয়োজন ও সমাজে বৈষম্য দূর করা সহ আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে 8 আগস্ট যাত্রা শুরু করে এই সরকার। তবে 1 বছরের প্রত্যাশা প্রাপ্তির মধ্যে অনেক ফারাক দেখছেন বিশ্লেষকরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কাঙ্ক্ষিত মানের নয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও সরকার সঠিক পথে ছিল না বলে মত তাদের। তবে সরকারের নীতি নির্ধারকদের দাবি, অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর অবস্থা থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরানো সরকারের বড় সাফল্য। বিস্তারিত জানাচ্ছে একরামুল হক সায়েম। আমরা আজ বিজয়ী ছাত্র গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা বিতাড়িত হওয়ার 3 দিন পর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, এই 3 কাজকে সামনে রেখে চলে সরকারের কর্মযজ্ঞ।
তবে শুরুতেই নানা দাবি দাওয়ার আন্দোলন সামাল দিতে হিমশিম খেতে হয় সরকারকে। 16 বছরে গড়ে ওঠা নানা বৈষম্যের বিরুদ্ধে 300-র বেশি আন্দোলন হয় ইউনূস সরকারের এক বছরে। একই সাথে গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি ও মব ঠেকাতে সরকারের ভূমিকা নিয়ে তৈরি হয় প্রশ্ন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তাদের প্রতি দেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটা একটা নিরাপদ বাংলাদেশের ছিল, সেটা জনজীবনের স্বস্তির একটা প্রত্যাশা ছিল, নিরাপত্তার একটা প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখছি গত এক বছরে এই বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ হয়নি। যেই সমস্ত দেশে বিদ্রোহ এই ধরনের গণ অভ্যুত্থান হয় বা বিপ্লব হয়, ওর পরে অনেক দিন ধরে পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে, স্টেবিলাইজ হইতে সময় নেয়, খুব রিভেঞ্জ কিলিং হয়। গত একটা বছরে আমরা স্টেবিলিটি আনতে পেরেছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের দাবি, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের ঘোষিত ট্যারিফ কমানো সরকারের বড় সাফল্য। তার দাবি, জুলাই গণহত্যার বিচারও বেড়েছে গতি, যদিও আছে ভিন্ন মত। রোজায় খাদ্যদ্রব্য থেকে বলতে অন্যান্য সব কিছুর দাম কমেছে, বাড়েনি। যে ইকোনমি আমাদেরকে রেখে গেছে, এটা তো ভয়াবহ একটা বড় রকমের একটা ভূমিকম্প। একটা রিক্টার স্কেলে 8 যদি ভূমিকম্প হয়, ওইখানে কিছু থাকে না একটা দেশের। সেটাকে নিয়ে এই দেশটাকে একটা লাইনে আনা এবং এখন গ্রোথের দিকে আনা, এটা তো আনবিলিভেবল একটা কাজ। জুলাই অগাস্টে শহীদ হয়েছেন, যাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে, যাদেরকে গ্রাইভাসলি ইনজুর করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ট্রায়াল হবে, প্রত্যেকটা ক্ষেত্রে যতদিন লাগুক। কিন্তু ট্রায়ালটা খুব গতি পেয়েছে আমি বলবো যে, এবং শেখ হাসিনাকেও আমরা আনতে বদ্ধ করিব। সত্যিকার অর্থে কোনো বিচার করা এই অল্প কদিন তো প্রায় অসম্ভব। আমার কাছে মনে হয় না আপনি কিছু করতে পারেন। এমনকি মামলাগুলো যে সঠিকভাবে আপনি উত্থাপন করবেন, এটা কঠিন। ফলে সেদিক থেকে আমরা আসলে খুব একটা কিছু পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না। গত এক বছরে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি ব্যস্ততা ছিল রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য তৈরি করা। সংস্কারের রূপরেখা বা জুলাই সনদ তৈরিতে প্রায় অর্ধশত বৈঠক হয়েছে দলগুলোর সাথে। তারপরও কাঙ্ক্ষিত সংস্কারে সরকারের অগ্রগতি নিয়ে প্রশ্ন আছে নানা মহলের। আমাদের দেশ গঠনের যে একটা দীর্ঘস্থায়ী একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলবার যেই গুরু দায়িত্বটা এই সরকারের ছিল, সেই সরকার সেখানে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী নানান সংকট নিজেরা মোকাবেলা না করে ছাত্রদের দিয়ে মোকাবেলা করেছে। এগুলো করার মধ্য দিয়ে ছাত্রদের যে ঐক্যটা, সেই ঐক্যটা নষ্ট করা হয়েছে। গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণায় ভোট নিয়েও সংশয় কেটেছে অনেকটা। গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নের জন্য খুবই ক্রুশিয়াল কাজগুলো হয়েছে। আমরা ইলেকশনের কাজটা খুব দ্রুত করেছি। তবে সমাজচিন্তক ফরহাদ মজহারের মতে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সঠিক পথেই হাঁটেনি সরকার। জনগণ তো শুধু নির্বাচনের জন্য তো জীবন দেয়নি, তারা একটা রাষ্ট্র চেয়েছে। এটা নতুন রাষ্ট্র গঠনের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেছে, এটাকে বলে প্রোক্লামেশন। ফলে আমরা যে প্রোক্লামেশনটা দেখলাম, এটা তো প্রোক্লামেশন না, এর কোনো উপযোগিতা নেই, এর কোনো আইনি ভিত্তিও নেই, এর কোনো রাজনৈতিক ভিত্তিও নেই। আপনি তো শপথ নিয়েছেন সংবিধানকে রক্ষা করবেন বলে। সংবিধানকে রক্ষা করার মানে হলো পুরো ব্যবস্থাকে আপনি টিকিয়ে রেখেছেন। তো এখান থেকে সত্যিকার অর্থে আমার 8 তারিখে যখন এই শপথটা নেওয়া হলো, তখন থেকে আমি বলেছি যে এটা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে রোজার আগেই সমাপ্তি ঘটতে পারে ইউনূস সরকারের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 12 দলীয় জোট ও সমমনা কয়েকটি দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, জুলাই ঘোষণাপত্র সহ চলমান রাজনৈতিক নানা ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। 12 দলীয় জোট ছাড়াও এলডিপি, লেবার পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে অংশ নেন। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে বৈঠকে তারেক রহমান আশা প্রকাশ করেন বলে জানিয়েছেন নেতারা।
ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা নানা সহিংসতা বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। এজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পুলিশ বাহিনীতে সংস্কার না হওয়ায় হতাশা প্রকাশ করেন মেজর হাফিজ। বলেন, এদের দিয়ে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা তা নিয়ে জনমনের সংশয় রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এবং লুট করার সকল অর্থ আনার কোন ব্যবস্থা আপনি করেছেন কিনা? বিচার শুরু হয়েছে, আশা করি বিচার হবে। এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল, বাংলাদেশে একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল, কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনের সন্দেহ রয়েছে। নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। অষ্টমবারের মতো ভাঙনের মুখে জাতীয় পার্টি। কাল গুলশানের একটি কনভেনশন হলে 10ম জাতীয় সম্মেলন ডেকেছেন জিএম কাদেরের বিরোধী অংশ। একে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে এতে সরকারে ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। আদালতের আদেশ অনুযায়ী সম্মেলন ডাকার এখতিয়ার এখনও জাপা চেয়ারম্যান জিএম কাদেরের। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। নির্বাচন এলেই ভাঙনের সুর ওঠে জাতীয় পার্টিতে। সেই ধারাবাহিকতায় আবারও ভাঙছে দলটি। এর আগে 7 বার ভেঙেছে হোসেন মোহাম্মদ এরশাদের গড়া এই দল। দলের 10ম জাতীয় সম্মেলন নিয়ে চেয়ারম্যান জিএম কাদেরের সাথে বিরোধ তৈরি হয় সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ শীর্ষ পর্যায়ের নেতাদের। জ্যেষ্ঠ নেতারা পাল্টা সম্মেলনের ঘোষণা দিলে তাদের বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত 30 জুলাই জাপা চেয়ারম্যান জিএম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এর মধ্যেই শনিবার সম্মেলন করতে যাচ্ছে জিএম কাদেরের বিরোধী ওই অংশটি। নেতৃত্বে ধারাবাহিকতা রক্ষায় অতি দ্রুত জাতীয় কাউন্সিলের অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে 9 আগস্ট। এইবারে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনে আমরা জাতীয় পার্টিকে নিয়ে মানুষের কাছে থাকব। শুক্রবার সকালে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বলেন, সম্মেলন ডাকার পুরো প্রক্রিয়াই বেআইনি ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাময়িক, অস্থায়ী, পরবর্তী তারিখ পর্যন্ত। এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। এগুলো সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী এবং বেআইনি। যেটি গোড়া থেকে বেআইনি সেটা শেষ পর্যন্ত বেআইনি। তো এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে। এদিকে দুপুরে গুলশানে জাতীয় সম্মেলন নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে বহিষ্কৃত সিনিয়র নেতারা বলেন, দলের সামগ্রিক ঐক্য ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই এই সম্মেলন। আদেশে জুন ছিল সম্মেলনের ডেট, সেই 28 জুনের সম্মেলনটা আমরা 9 তারিখে রেখেছি। এখানে 9 তারিখের মধ্যে করবো ছিল। যে ক্যান্ডিডেটে থাকবে তাকেই তো সে বের করে দেবে, প্রাথমিক সদস্য পদ দিয়ে বের করে দেবে। সেই জন্য তার উপর নিষেধাজ্ঞা চেয়েছিলাম। ওনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে, উনি করে যেতে পারেন, উনি করে যাচ্ছেন, কেন যাচ্ছেন, প্রশ্নটা আছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এমনিতেই টালমাটাল জাতীয় পার্টি। স্বৈরাচার হাসিনা সরকারের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এ অবস্থায় ভাঙন দলকে আরও বিপদের মুখে ফেলবে বলে মনে করছেন সাধারণ কর্মীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।